ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো ইলেকট্রনিক্স লেজারের জন্য টাইম দিয়েছি। আচ্ছা, আগের দিন আমরা যেই অ্যাম্পলিফায়ারটা অ্যাকচুয়ালি পড়েছিলাম, অর্থাৎ প্রথমে তো কমন এমিটার ট্রানজিস্টর ছিল, তারপর আমরা সেটাকে করলাম ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর ফলে একটা স্টেবল কিউ পয়েন্ট এস্টাবলিশ করলাম। তারপরে আমরা বললাম যে এখানে আমরা একটা এসি ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করব, তার ফলে আউটপুটে সেটা অ্যাম্পলিফাই হয়ে অ্যাপিয়ার করবে। আচ্ছা, এরপরে আমরা করলাম সেখান থেকে আমরা পেলাম অ্যাকচুয়ালি কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এবার যেহেতু এসি ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউডটা স্ট্যান্ডার্ড অ্যাম্পলিটিউডটা ওই কয়েক মিলি অ্যাম্পিয়ারের মধ্যেই রাখা হয় বা ডিভাইসগুলো ইউজ করা হয় ওই রেঞ্জেই, সেই জন্য দেখা গেল যে এই যে ইনপুট আর আউটপুটের যে কার্ভগুলো আছে সেগুলো লিনিয়ার, ছোট রেঞ্জে রিলেশনশিপটা লিনিয়ার, নন লিনিয়ার নয়। সেইটাকে আবার কাজে লাগিয়ে আমরা অ্যানালিসিসটাকে আরেকটু সিম্পল করলাম, করে আমরা এইচ প্যারামিটার মডেল পেলাম। তারপর এইচ প্যারামিটার মডেল ইউজ করে কমন এমিটার অ্যাম্পলিফায়ারের যে আর কি বাজে সার্কিট, সেটাকে আমরা রিপ্লেস করলাম এরকম জিনিস দিয়ে, এইচ আই ই, তারপর ভোল্টেজ সোর্স ইত্যাদি, আর এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স, আর এখানে একটা ইম্পিডেন্স। ঠিক আছে, এই হচ্ছে মধ্যা গল্প। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাতে আমরা একটাই ট্রানজিস্টরকে নিয়ে কাজ করেছি, সুতরাং এই যে ব্যাপারটা ফাইনালি পেয়েছি, দিস ইজ সিঙ্গল স্টেজ অ্যাম্পলিফায়ার। শুভাশিস, তোর হোমওয়ার্কটা আমি দেখিনি, দেখবো, ঠিক আছে, পরে দেখবো। এখন একটু সিলেবাস ডিস্ট্রিবিউশন এসব নিয়ে একটু ব্যস্ত আছে। হ্যাঁ, সিঙ্গল স্টেজ অ্যাম্পলিফায়ার। এইবার ব্যাপারটা হচ্ছে যে একটা স্টেজ অ্যাম্পলিফায়ারে যা গেইন হবে, এমনি জাস্ট একটা খুব সিম্পলি বলছি, ধর মনে কর যে আচ্ছা এখানে লিখি, ধর এখানে আমি ভিআই ইনপুট দিয়েছি আর ভিএফ আউটপুট। এবার ভোল্টেজ গেইন তো আমরা আগের দিন ক্যালকুলেট করেছি, তাহলে এভি ইজ ভিএফ বাই ভিআই। এবার বিষয় হলো যে সেটার তো একটা আপার লিমিট আছে, এরকম তো নয় যে একটাই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার দিয়ে আমি 10,000 বা 1 লাখ গেন এরকম একটা পেয়ে যাবো, এরকম নয়। এইচ প্যারামিটারেরও একটা অর্ডার আছে নির্দিষ্ট, এইচএফটা যেমন ওই 200 থেকে 300 ম্যাক্সিমাম, তার থেকে বেশি এইচএফকে কখনোই বাড়ানো যায় না। সুতরাং এভিটা আবার এইচএফেরই একটা ফর্মুলা, এইচএফেরই একটা ফাংশন আর কি ছিল, 1/1 প্লাস কি ছিল রে, ভুলে যাচ্ছে, এইচএফ বাই 1 প্লাস এইচওআরএল মনে হচ্ছে, মাইনাস ছিল একটা। আচ্ছা, এবার যেহেতু এইচএফ এইচও এদের ফাংশন, সুতরাং এভিরও একটা সার্টেন আপার লিমিট আছে।
এবার প্রশ্নটা হচ্ছে তাহলে আমি কি মানে আমার ইচ্ছে মতন ভোল্টেজ গেন ক্রিয়েট করতে পারি না? এবার অ্যান্সারটা হচ্ছে পারি। তার জন্য কি করতে হবে, এই একটা ভিআই ভিএফ, সেখানে ধর গেন ছিল মনে কর 100, এবার এখানে আমি ভিএফটা পেয়েছি, এই ভিএফটাকে আমি আবার আরেকটা ট্রানজিস্টরের এই আউটপুটটাকে আমি আরেকটা ট্রানজিস্টরের ইনপুটে অ্যাপ্লাই করব, একদম সিমিলার। এই তাহলে ব্যাপারটা কি হবে, এতে লাভটা এটাই হবে যে এখানে এটা ভিএফ আর এখানে যদি ভিএফএফ হয় তাহলে অবভিয়াসলি ভিএফএফ বাই ভিএফ ইজ, মানে যদি আইডেন্টিক্যাল হয় তাহলে এটা আবার পুনরায় 100, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভিএফএফ ইজ 100 ইন্টু 100 ভিআই। তাহলে গল্পের মডার্ন হচ্ছে এরকম পরপর যতগুলোকে এরকম আমি বসিয়ে দেবো 100 টু দ্য পাওয়ার তত, এইরকম গেন। অর্থাৎ আমি মানে গেনের কোনো আপার লিমিট নেই, যত বাড়াতে চাইবো ততই গেনটা বাড়বে। তাহলে এই যে আমি ব্যাপারটা করলাম, মানে ট্রানজিস্টারের একটা ট্রানজিস্টারের আউটপুট পরের ট্রানজিস্টারের ইনপুটে দিলাম, এই সমস্ত করে যে ব্যাপারটা করলাম, দিস ইজ কল্ড ক্যাসকেডিং অফ অ্যাম্প্লিফায়ার্স। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা শুরু করার আগে আর একটা জিনিস টপিক আমি একটু মানে বাদ দিয়ে গেছি আর কি, ওটা একটু বলে নিই, তারপরে আবার এটা কন্টিনিউ করবো। ওটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাম্প্লিফায়ার্স, এটা আমার বলা হয়নি। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ অ্যাম্প্লিফায়ার্স, এইটা রক্ষিতের থেকে বিঘোষে বেশি ভালো আছে। কার কাছে বিঘোষ আছে নিশ্চয়ই কারো না কারোর কাছে আছে, তার একটু ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিস তো, মানে আমার কাছে নেই। অ্যাম্প্লিফায়ারের ক্লাসিফিকেশন অনেক রকমভাবে হতে পারে। একটা হতে পারে মানে কোন ক্যাটাগরিতে ক্লাসিফাই করছে তার উপর ডিপেন্ড করে। একটা হতে পারে অ্যাপ্লিকেশন বেসড ক্লাসিফিকেশন, অর্থাৎ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আরেকটা হতে পারে ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর বেস করে অ্যাপ্লিকেশন, ফ্রিকোয়েন্সি রেঞ্জ বেসড, মানে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কোন অ্যাম্প্লিফায়ার ইউজ করলে বেটার হয়, সেই হিসাবে অ্যাম্প্লিফায়ারের আলাদা আলাদা ক্যাটাগরি আছে আর কি। অডিও মানে অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, এফ অ্যাম্প্লিফায়ার, ভিএফ অ্যাম্প্লিফায়ার এবং
RF অ্যাম্পলিফায়ার। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়। এগুলো হচ্ছে অর্ডিনারি ক্যাটেগরাইজেশন। আর ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে মেথড বেসড অন, মানে ক্লাসিফিকেশন বেসড অন মেথড অফ অপারেশন। এইখানে তোরা বুঝবি যে কিউ পয়েন্টটাকে কোথায় সেট করব সেটা নিয়ে মানে এত রকম আর কি বায়াসিং থেকে শুরু করে কত কি করা হয়েছে। মেথড অফ অপারেশন বেসড অর্থাৎ হচ্ছে যে দিস টাইপ অফ ক্লাসিফিকেশন ডিপেন্ডস অন দ্য পজিশন অফ কিউ পয়েন্ট। কিউ পয়েন্টটা লোড লাইনের কোথায় আছে সেটার উপর বেস করে there are 4 types of amplifiers. Class A, Class B, Class AB, Class C. প্রথম হচ্ছে ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আচ্ছা, ক্লাস এটা কি আগে বলবো? ঠিক আছে, ক্লাস এটা ঠিক আছে। আমরা কিউ পয়েন্টের স্ট্যান্ডার্ড পজিশন কোথায় হলে ভালো হয় বলে আগের ক্লাসগুলোতে দেখে এলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নের মাঝামাঝি জায়গায়। তো ওটাই হচ্ছে মোস্ট পপুলারলি ইউজড মোড অফ অপারেশন। অ্যাক্টিভ রিজনের একটা মাঝামাঝি জায়গা আছে। এবার আগেই বলেছে যে অ্যাক্টিভ রিজনের মাঝামাঝি জায়গায় কিউ পয়েন্ট থাকার অর্থ হচ্ছে এরকম একটা ভাবে যদি বেস কারেন্টের ভেরিয়েশন হয়, এগুলো তো সব বেস কারেন্ট ছিল আর এখানে কালেক্টর কারেন্ট ছিল, তো এরকমভাবে যদি বেস কারেন্টের ভেরিয়েশন হয় তাহলে কালেক্টর কারেন্টের এরকম একটা ভেরিয়েশন হবে। তাহলে এই জিনিসটার, এই যে ছবিটা, এটার অর্থ হচ্ছে যে ইনপুট সাইকেলের পুরো ইনপুট সাইকেলের জন্যই আউটপুট সাইকেলে কারেন্ট ফ্লো হচ্ছে। ইনপুট সাইকেলের পুরো পোর্শনটার জন্য, পুরোটার জন্য আমি আউটপুট সাইকেলে কারেন্ট পাচ্ছি। এইরকম অ্যাম্পলিফায়ারকে বলে ক্লাস এ। এবার এটার এক্সট্রিম অপোজিট এক্সাম্পলটা দিলে বুঝতে পারবি যে সব মানে কিউ পয়েন্টের পজিশন এমনও হতে পারে যাতে এই পারপাসটা অ্যাচিভ হলো না। এক্সট্রিম অপোজিট হচ্ছে ক্লাস বি। আচ্ছা, এই গ্রাফের উপরেই দেখাচ্ছি। যদি আমি কিউ পয়েন্টটা এরকম জায়গায় নিই, ঠিক আছে, ইফ দ্য কিউ পয়েন্ট ইজ at an extreme point of load line, ঠিক আছে, তাহলে এরকম একটা ব্যাপার। এই যদি এরকম এন্ডে নেওয়া হয়, কার্ভগুলো হয়তো এরকম ভাবে আছে, ঠিক আছে, ওকে।
তাহলে এবার এরকম একটা ভেরিয়েশন হবে। এরকম ইনপুট কারেন্টের উপর তো কোনো লিমিটেশন নেই। ইনপুট কারেন্ট মানে হচ্ছে জাস্ট বেস কারেন্ট, ঠিক আছে, মানে ট্রানজিস্টরের ইনপুট টার্মিনালে আমি যা কানেক্ট করবো সেটা। সুতরাং ইনপুট কারেন্টে কোনো সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে যে ফর ওয়ান ফুল সাইকেল অফ ইনপুট কারেন্ট একটা ফুল সাইকেল ফ্লো করলো, তার ফলে আউটপুট কারেন্টের পরিস্থিতিটা কি হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য আউটপুট কারেন্ট, এইটার উপর বেস করেই আমার এই ক্লাসিফিকেশনগুলো হচ্ছে, ঠিক আছে। এবার যদি অ্যাক্টিভ রিজনের মাঝখানে কিউ পয়েন্ট থাকে তাহলে দেখা যাচ্ছে যে ইনপুট কারেন্টের পুরোটার জন্য আউটপুট কারেন্টের পুরো সাইকেলটা পাওয়া যাবে। কিন্তু যদি একটা এন্ডে কিউ পয়েন্টটা থাকে তখন কিন্তু এই ছবিটা দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ইনপুট কারেন্টের একটা হাফ সাইকেলের জন্য, কেননা আমরা যদি পরেরগুলো আবার ড্র করি তাহলেও বুঝবো যে মানে যতই যাই হোক না কেন মানে এখান থেকে সোজা উঠবে, তারপরে এটা কিন্তু রাইট টার্নই নেবে। সুতরাং বেসিক্যালি এফেক্টিভলি দেখা যাবে যে ইনপুট কারেন্টের একটাই হাফ সাইকেলের জন্য মানে আউটপুটের কালেক্টর কারেন্টটা পাওয়া যাচ্ছে, আর উপরের হাফ সাইকেলের বেশিরভাগটাই ক্লিপড হয়ে যাচ্ছে। হয়তো সামান্য কিছুটা ফ্লো হতেও পারে, কিন্তু সেই পোর্শনটা নেগলিজিবল। মানে কিউ পয়েন্টটা যদি একদম একটা ধারে চলে আসে তাহলে ইনপুট কারেন্টের একটা হাফ সাইকেলের জন্যই আউটপুট কারেন্টটা একটা মোটামুটি অ্যামাউন্টে ফ্লো করবে। তাও ডিস্টরশন তো হবেই, যেহেতু এখানটা বেঁকেও গেছে অলরেডি, কিন্তু একটা হাফ সাইকেলের জন্য কিছুই ফ্লো হবে না যদি একটা এক্সট্রিম এন্ডে কিউ পয়েন্টটা থাকে। সেক্ষেত্রে দ্যাট টাইপ অফ অ্যাম্পলিফায়ার ইজ কল্ড ক্লাস বি। তার মানে 1/2 of input current becomes useless. ঠিক আছে, এটা যদি লোড লাইনকে যদি আমি আরেকটু নিচে দিয়ে আঁকি তাহলে হয়তো এটা একটু ভালো বোঝাতে পারবো। একটু অন্যরকম এক্সাম্পল আমি যদি মনে কর এভাবে আঁকি, ঠিক আছে। এবার আমি এইখানে নিলাম কিউ পয়েন্ট। আচ্ছা, তাহলে এবার সেখানে বেস কারেন্টের ভেরিয়েশন হবে। এটার অ্যাবাউটে যদি ভেরিয়েশনটা হয় সাপোজ এরকম করে এরকম বেস কারেন্টের ভেরিয়েশন হবে, ঠিক আছে। এবার সেখানেও দেখা যাচ্ছে যে পজিটিভ, আচ্ছা, একটা হাফ সাইকেল কিছুটা অ্যাক্টিভ রিজনের মধ্যে অনেকটাই আছে, কিন্তু আরেকটা হাফ সাইকেল এই রিজিয়নটার মধ্যে ঢুকেছে, স্যাচুরেশন রিজিয়ন। তার মানে এই হাফ সাইকেলটার জন্য আমি মোটামুটি একটা প্রপার অ্যামাউন্ট অফ আউটপুট কারেন্ট ফ্লো পাবো, কিন্তু এই যে উপরের যে হাফ সাইকেলটা আছে সেটার জন্য খুবই ডিস্টর্টেড একটা ভার্সন পাবো, কেননা এই রিজিয়নটাতে এই রেশিওটা মেনটেন হয় না। বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, ডিসির জন্য বলছি, বা বিটা এসি ডেল আইসি বাই ডেল আইবি, এই রেশিওটা এখানে একেবারেই মেনটেন হয় না। সেজন্য একটা হাফ সাইকেলে মোটামুটি ভালোই পাওয়া যাবে, মানে এটার মতন ভালো নয় কিন্তু ঠিক আছে, মানে পাওয়া যাবে আর কি, মানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ কোয়ালিটি থাকবে, কিন্তু একটা হাফ সাইকেলের জন্য একেবারেই থাকবে না। সেটা আরও নিচে আঁকলেও সেটা বুঝতে পারা যাবে, মানে একটা হাফ সাইকেল সবসময় আর কি মানে খুবই ডিস্টর্টেড হচ্ছে, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে কোনো কারেন্টই নেই, একটা হাফ সাইকেলে কিছুই নেই, আর একটা হাফ সাইকেলে ঠিকঠাক অ্যাম্প্লিফিকেশন আছে। ওকে, তো সেটাকে বলে ক্লাস বি। এটা হচ্ছে একটা এক্সট্রিম বললাম। এবার যদি কিউ পয়েন্টটা এদের মাঝামাঝি কোনো জায়গায় থাকে, অর্থাৎ কোনো এক্সট্রিম এন্ডে নয়, এক্সট্রিম এন্ডেও না, আবার এরকম একটা মিডল সুন্দর জায়গাতেও না, হয়তো মাঝামাঝি কোথাও একটা, তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, একটা হাফ সাইকেলে পুরোটা পাওয়া যায়, মানে আউটপুটটা বলছি আমি, পুরোটা ভালো ফ্লো পাওয়া যায় আউটপুটে, আর আরেকটা হাফ সাইকেলে হয়তো কিছুটা পোর্শন অবধি ভালো পাওয়া যাবে, তারপর বাকিটা স্যাচুরেশন রিজনের মধ্যে ঢুকে যাবে, সেজন্য বাকিটা ঠিকঠাক পাওয়া যাবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্লাস এ আর ক্লাস বির মাঝামাঝি একটা পার্ট। সো
so it is called class AB. আর ক্লাস সি অ্যাম্পলিফায়ার হচ্ছে এমন একটা অ্যাম্পলিফায়ার যাতে কিউ পয়েন্টের পজিশনটা এমন থাকে যাতে ইনপুটের মানে এটা যদি ইনপুট হয়, এটা মনে করি ইনপুটের একটা ফুল হাফ সাইকেল, তাহলে ইনপুট কারেন্টেরও পুরো সাইকেলের জন্য আউটপুট কারেন্ট ফ্লো হয় না। ইনপুটেরও একটা হাফ সাইকেলে আউটপুট পাওয়া যায় না, মানে একটা হাফ সাইকেলের থেকেও কম। এটা হতে পারে যদি কাট অফ রিজিয়নের কাছাকাছি কোনো কিউ পয়েন্ট নেওয়া হয় তাহলে, কেননা কাট অফ রিজিয়নের যদি আমি এটা যদি আমার কাট অফ হয়, এটা হচ্ছে বেস কারেন্ট 0, যদি কিউ পয়েন্টটা কাট অফ রিজিয়নের ভেতরে নেওয়া হয়, মনে কর এরকম ভেরিয়েশন, তাহলে কি হবে, জাস্ট এইটুকুর জন্য আউটপুট কারেন্ট পাওয়া যাবে, অর্থাৎ ইনপুটের একটা হাফ সাইকেলের থেকেও কম। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে আমার এখন মনে হলো যে ক্লাস বি অ্যাম্পলিফায়ারটাকে কাট অফ রিজিয়নের কাছাকাছি কিউ পয়েন্ট নিয়ে বোধহয় আরেকটু বেটার ডেমনস্ট্রেট করা যেত, কেননা আমি যদি এই লাইনে কিউ পয়েন্টটা নিই তাহলে এক্স্যাক্টলি একটা হাফ সাইকেলে আউটপুট পাওয়া যাবে এবং আরেকটা হাফ সাইকেলে কোনো আউটপুটই পাওয়া যাবে। ঠিক আছে, এখানটা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে ভাবলে ব্যাপারটা বেটার বোঝা যায়। সো আলটিমেটলি মূল বক্তব্যটা হচ্ছে কিউ পয়েন্ট কোথায় নিচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অপারেশনের মোডটা, অর্থাৎ যদি ইনপুটের পুরো সাইকেলের জন্যই আউটপুট পাই তাহলে ক্লাস এ, যদি একটা হাফ সাইকেলের জন্য আউটপুট পাই তাহলে হচ্ছে বি, যদি দুটোর মাঝামাঝি কোনো সিনারিও হয় অর্থাৎ এরকম 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 তাহলে এ বি, আর যদি এর থেকেও কম হয় আর কি ব্যাপারটা, অর্থাৎ এরকম একটা ছোটো পোর্শন, একটা হাফ সাইকেলও পুরোটা নয়, সেরকম হলে দ্যাট ইজ কল্ড ক্লাস সি। এবার তো একটা জিনিস মনে হতে পারে যে ইনপুটের পুরোটার জন্য যদি আউটপুটের অবস্থা যদি এত খারাপ হয় যে হাফ কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে এরকম, তাহলে সেই অ্যাম্পলিফায়ার নিয়ে আদৌ এত ঘটা করার কি আছে? অ্যান্সারটা হচ্ছে যে কিউ পয়েন্টের পজিশনের উপর একটা ইম্পর্টেন্ট জিনিস ডিপেন্ড করে। কিউ পয়েন্টটা কি, এর আগের দিনে আমরা দেখেছি যে কিউ পয়েন্ট is a particular value of collector current and DCE। এগুলো কি? এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ মানে ডিসি ভ্যালু আর কি, ডিসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে এই অ্যামাউন্ট অফ ডিসি কারেন্ট আর ডিসি ভোল্টেজ সবসময় সিস্টেমে মেনটেন হচ্ছে। সুতরাং আইসি ইন্টু ডিসিই, এই অ্যামাউন্টটা, এটাকে বলে কুয়েসেন্ট পাওয়ার। কিউ পয়েন্টের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট, কালেক্টর ভোল্টেজ, সো দিস ইজ কল্ড কিউএসএন পাওয়ার। এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ ডিসি পাওয়ার যেটা অ্যাম্পলিফায়ার এই পাওয়ারটাকে কনজিউম করে, কেননা এই অপারেটিং পয়েন্টটাকে আমি বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে মেনটেন করেছি, এই অপারেটিং পয়েন্টের অ্যাবাউটেই পুরো অপারেশনটা হচ্ছে। সুতরাং এই ডিসি পাওয়ারটা ইজ কনজিউমড বাই দ্য অ্যাম্পলিফায়ার, এবং একটা অ্যাম্পলিফায়ারের পার্টিকুলার ক্ষেত্রেই বলছি, যদি মনে করি আমি কিউ পয়েন্টটা যদি আমি একটা এক্সট্রিম এন্ডে নিই, এই এন্ডে নিই, তাহলে এই এন্ডে কি হচ্ছে, ভিসি ইটা 0, দেয়ারফোর
power consumed by the amplifier is 0. রাইট? এবার এটার বদলে আমি যদি এখানে যেরকম কিউ পয়েন্ট নিয়েছিলাম সেটার ক্ষেত্রেও যদি ভাবি তাহলেও ব্যাপারটা তাহলেও ব্যাপারটা বোঝা যায়, কেননা এই যে এত নিচে বা কাট অফের মধ্যে যদি কোথাও কিউ পয়েন্ট নেওয়া হয় তার মানে এইখানে আইসি কারেন্টের ভ্যালুটা এইখানে কিন্তু খুবই কম, কেননা এটা বেস কারেন্ট 0-র নিচের লাইন, সুতরাং কালেক্টর কারেন্টের ভ্যালু নেগলিজিবল। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তার মানে দাঁড়ালো যেটা, যে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার ছাড়া বাকি যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিউ পয়েন্ট যেহেতু একটু ধারের দিকে, যদি এই ধারের দিকে হয় তাহলে ভিসিইটা ছোট, আর যদি এই ধারের দিকে হয় তাহলে আইসিটা ছোট। তো গল্পের মডেল হচ্ছে যে যথেষ্ট ধারের দিকে যদি কিউ পয়েন্ট নেওয়া হয় তাহলে কিন্তু ডিসি পাওয়ার কনজামশনটা কমবে, এবং একটা এক্সট্রিমেন্টে নিলে পরে পাওয়ার কনজামশন ইজ 0, মানে ডিসি মানে কিউ পয়েন্ট মেনটেন করার জন্য যে পাওয়ারটা দিতে হয় সেই পাওয়ারের অ্যামাউন্টটা 0। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এমন হতেই পারে যে আমার হয়তো একটা হাফ সাইকেল দিয়েই ডিভাইসের কাজটা চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যদি ধারের দিকে নিই তাহলে আমার পাওয়ার সেভ হচ্ছে, এবং পাওয়ার সেভ করার ব্যাপারটা মানে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে মানে কি বলবো, মানে প্রচণ্ডর থেকেও প্রচণ্ড ইম্পর্টেন্ট। ও তার অনেক কারণ আছে, পাওয়ার যত কম কনজিউম হবে তত হচ্ছে হিট কম জেনারেট হবে, হিট যত কম জেনারেট হবে তত যে কোনো ডিভাইস ভালো পারফর্ম করবে। এই যেমন আমার ল্যাপটপ গরম হয়ে যায় বলে কত কিনা করতে হয়, টুলের উপর বসানো, তলায় ফুটো করা, মানে সেই মানে বিশাল ব্যাপার আর কি। তো ডিভাইসের লঞ্জিভিটিটা কিন্তু হিট জেনারেট কেমন হয় তার উপর ডিপেন্ড করে। এটা শুনতে যতই সামান্য বলে মনে হোক যে পাওয়ার কম আর পাওয়ার বেশি, আসলে এটা মানে অসামান্য ব্যাপার। আর তাছাড়া তো আছেই, পাওয়ার কনজামশন কম মানে হচ্ছে মানে এনার্জি কম খরচ হচ্ছে, এনার্জি সেভ হচ্ছে ইত্যাদি, সেইটা তো সেই অ্যাসপেক্টটা তো আছে। সো দিস ইজ মানে এই জন্যই আর কি কিউ পয়েন্টের সমস্ত পজিশনই ইম্পর্টেন্ট, এমন নয় যে শুধু অ্যাক্টিভ রিজিয়নের মাঝে থাকলেই সেটাকে পাত্তা দেবো আর বাকিগুলোকে পাত্তাই দেবো না। তবে স্টিল মোস্ট পপুলার অবভিয়াসলি ক্লাসে অ্যাম্প্লিফায়ার, এবং অ্যাম্প্লিফিকেশন পারপাসে ক্লাসে অ্যাম্প্লিফায়ারের ইয়েটা সব থেকে বেশি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা কি জানো ক্যাসকেডিং বলছিলাম। তো ক্যাসকেডিং ইজ নাথিং বাট কাপলিং। যদি ব্ল্যাক বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, ফার্স্ট স্টেজ AB1, second stage AB2, B1। ওকে, এখান থেকে আউটপুট B2, ফাইনালি B0, এবং টোটাল গেইন অফ দি সিস্টেম ইজ AB2 AB1। এটা আগেই দেখালাম। এবার ব্যাপারটা হচ্ছে আগে আমি তো সুন্দর করে একটার আউটপুট টেনে পরেরটার ইনপুটে লাগিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা মোটেও ওরকম সিম্পল টাইপের নয়, মানে কাপলিং ব্যাপারটা ওরকম ডাইরেক্ট কানেক্ট করে দিলে হয় না, এবং কাপল করারও কাপলিং টেকনিক নানান রকম টেকনিক আছে। সো দ্য নেটওয়ার্ক মানে এখন ডাইরেক্ট কানেকশন হয় না, বিভিন্ন রকমভাবে কানেকশন করতে হয়। ডাইরেক্ট কানেকশন করলে কি সমস্যাটা হবে? আচ্ছা, এটাকে একটা কোশ্চেন হিসাবে রাখছি, একটু ভেবে বলবি যে আমি যদি বাচ্চা ছেলের মতো একটা আউটপুটে পরেরটা ইনপুটে লাগিয়ে দিই তাহলে মানে কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা কোশ্চেন, এটা ভেবে বলবি।
ওকে, তো কাপলিং ওরকম ডাইরেক্টলি করা হয় না, মাঝখানে নানান রকম জিনিসপত্র ঢোকানো হয়। সো দ্য নেটওয়ার্ক that couples the output signal voltage of the stage to the input of the next stage of a multi-stage amplifier. তাহলে that is called কাপলিং নেটওয়ার্ক। তাহলে বুঝতেই পারছি যে এটার আবার আলাদা একটা নামও দেওয়া হয়েছে, তার মানে এই ব্যাপারটা রিয়েলি ইম্পর্টেন্ট। সো উই ক্যান নট ডাইরেক্টলি কানেক্ট the output of one to the input of others. এবার অনেক রকম কাপলিং নেটওয়ার্কের মধ্যে সব থেকে বেশি যেটা ইউজ করে স্পেশালি ফর অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার্স, we use RC নেটওয়ার্ক, অর্থাৎ রেজিস্ট্যান্স থাকবে এবং ক্যাপাসিটর থাকবে। অ্যাডভান্টেজ অফ RC কাপলিং, মানে RC ছাড়া তো আরও অনেক কিছুই ইউজ করা যেতে পারে, যেমন মনে কর ট্রান্সফরমার ইউজ করা যায়। অবভিয়াসলি এসি সিগন্যাল মানেই ট্রান্সফরমার সবসময় ইউজ করা যায়, মানে একটা আউটপুট আছে, সেখানে ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিংস, তারপর সেকেন্ডারি উইন্ডিংস, এবং সেখান থেকে দ্য নেক্সট স্টেজ আর এদিকে AV2 আর এদিকে AV1। সো ট্রান্সফরমার কাপলিং ক্যান বি ইউজড। তাছাড়া মেন এটাই, RC ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফরমার। এবার RC নেটওয়ার্কের অ্যাডভান্টেজ ওভার মনে কর ট্রান্সফরমার কাপলিং, সেটা হলো কনসিডারেবল রিডাকশন ইন সাইজ অ্যান্ড কস্ট। ট্রান্সফরমার ঢোকালে সাইজটা বেড়ে যায় এবং কস্টিংটা। And it gives a better frequency response. বেটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ফ্রিকোয়েন্সি অ্যানালিসিসের সময় বোঝা যাবে, তাই এখনটা নিয়ে কিছু বলছি না। সো RC কাপল, যাই হোক RC থেকে বেশি ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু নেই, একটা এক্সট্রা ক্যাপাসিটরই আছে খালি, নাথিং এলস। RC কাপল ওকে। স্টেজ 1 ট্রানজিস্টর, এটা অরিজিনাল সার্কিটটা।
এটা ফার্স্ট স্টেজটা, ডিসিসিটা একটু পরে দেখাচ্ছি। এই আর কি এরকম কানেক্টেড। আচ্ছা, এখানে ইনপুট অ্যাপ্লাই হচ্ছে। এবার বলেছিলাম আগের দিনে যে ডিসিটাকে ব্লক করার জন্য এখানে একটা ক্যাপাসিটর দেওয়া হয়। সো দিস ইজ ইনপুট, ওকে। এবার এখান থেকে যে আউটপুট ড্র করব সেখানে একটা ক্যাপাসিটর দিতে হবে যাতে ডিসিটা ব্লক হয়, অনলি এসিটা যায়। আচ্ছা, এইবার এটা আউটপুট, এইটাতে উই উইল ইউজ অ্যাজ ইনপুট অফ দ্য নেক্সট স্টেজ। যেহেতু এখানে অলরেডি এটা সি আছে তাই এই সিটা এখানে দিতে হচ্ছে না। The next stage, and it is identical to the previous stage. এবার এখান থেকে এতটা, দিস ইজ স্টেজ 1 and this is stage 1, stage 2। ব্যাস এটাই। তাহলে এবার তোরা ভাবছিস যে আপনি যাতে কিছু বললেন যে এই আর দিয়ে কাপল করবো, সি দিয়ে কাপল করবো, এক্সট্রা তো কিছুই দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে অটোমেটিক্যালি যে সিটা দিতে হয় এখানে, এই যে এখানে অটোমেটিক্যালি দিতে হয় যাতে ডিসি ব্লক করি আর কি। তো বিষয়টা হচ্ছে যে মানে যদি জাস্ট একটাই থাকতো, মানে যেটা আমরা আগে করেছিলাম আর কি, জাস্ট এটা, সেখানে যদি তুই ক্যাপাসিটার না দিতিস তাহলে ম্যাক্সিমাম যেটা হতো সেটা হচ্ছে যে এসি সিগন্যালটা, অরিজিনাল এসি সিগন্যাল হয়তো এটা, কিন্তু তার সঙ্গে কিছু একটা ডিসি নয়েজ ঢুকে গেল, ঢুকে গিয়ে এটা একটু মেবি ডিসি নয়েজের ভ্যালু যদি হয় 2 ভোল্ট, তাহলে এই যে লাইনটা, এই যে লাইনটা, এটা আরেকটু উপরে শিফট হয়ে গেল, যেখানে যেখানে এটার অরিজিনালি থাকার কথা ছিল সেখানে না থেকে সিগন্যালটা আমি হয়তো একটু উপরের দিকে শিফটেড অবস্থায় পেলাম। আর যদি এটা খুব সেরকম ফ্ল্যাকচুয়েট করে তাহলে এই ব্যাপারটাও একটু উপর নিচে ফ্ল্যাকচুয়েট করতো, ম্যাক্সিমাম এটাই হতো, আর কিছু হতো না। ঠিক আছে, সিঙ্গেল স্টেজের ক্ষেত্রে বলছি এটা। কিন্তু যাতে সেটুকুও না হয় তার জন্য আমরা অলরেডি সিঙ্গেল স্টেজেও আমরা আউটপুট নেওয়ার আগে একটা ক্যাপাসিটার অলরেডি আমরা আউটপুটে দিই, এবং আরএলটা তো দিতেই হয়, লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, কিন্তু কথাটা হলো যে যখন আমি অ্যাম্পলিফাই যখন আমি কাপল করব তখন আমাকে কিন্তু কম্পালসারিলি এই সিটা দিতেই হবে। তার মানে অরিজিনাল অ্যাম্পলিফায়ারের যে ক্যাপাসিটারটাকে ইউজ করতে হতো অ্যাজ আ ডিসি ব্লকার, this same capacitor acts as the coupling capacitor also. এই ক্যাপাসিটরকে দিয়েই আমার আরসি কাপলিং এর কাজটা হয়ে যায়। এখানে আরসি কাপলিং এর আর হচ্ছে আরএল, অর্থাৎ আরটাও আমাকে বাইরে থেকে নতুন করে দিতে হয় না, পুরোনো যে আরএল আছে সেটা দিয়েই আমার আরসি কাপলিং এর আর এবং ক্যাপাসিটরের সি।
এই জন্যই বলেছিলাম যে আরসি কাপলি শুনে আবার বেশি চাপ খাওয়ার কোনো কারণ নেই। আর আরও একটা পয়েন্ট হচ্ছে যে কস্টিংয়ের ব্যাপারে এখানে একটা কথা বলা হয়েছিল, কনসিডারেবল রিডাকশন ইন সাইজ অ্যান্ড কস্ট। কস্টিংয়ের কথাটা এই জন্যই বলা হয়েছে কেননা অলরেডি ক্যাপাসিটার ইজ ইউজড ইন সিঙ্গল স্টেজ অ্যাম্প্লিফায়ার, সুতরাং এক্সট্রা কস্টিং এখানে বেসিক্যালি নেই। একটাই হয়তো হতে পারে যে সিঙ্গল স্টেজ হলে আমি ক্যাপাসিটার সেটা যত মাইক্রোফ্যারাড ইউজ করতাম সেটা কাপলিংয়ের ক্ষেত্রে আমাকে হয়তো অন্যান্য প্যারামিটার্স বিবেচনা করে আমাকে হয়তো একটা অন্য মাইক্রোফ্যারাড ভ্যালু ইউজ করতে হবে, আদারওয়াইজ এখানে আর কিছু আর কি ব্যাপার নেই। ঠিক আছে, তো এটাই একটা মানে যেহেতু সিঙ্গল স্টেজে এমনিতেই ক্যাপাসিটার একটা দিতেই হয়, সেজন্যই মানে কাপলিংয়ের ক্ষেত্রে আর এক্সট্রা করে কোনো কস্টিং পড়ে, সুতরাং এটা একটা আর কি বড় অ্যাডভান্টেজ অফ আরসি কাপলিং। Now we will do আচ্ছা ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পরে দেখব, আমরা এইচ প্যারামিটার অ্যানালিসিসটা আগে করব। ওকে, now we will carry out H parameter analysis of the circuit এবং সেখানে কয়েকটা মহা গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন। এক নম্বর, amplifier stages identical. HRE and HOE of the transistors are very important, sufficiently small to be neglected. HRE এবং HOE of the transistors are sufficiently small. এই প্রসঙ্গে বলে রাখি যেটা তো তার মানে কি কমন এমিটার ট্রানজিস্টরের HR এবং HO, ঠিক আছে। তো এটা তো আগেই বলেছিলাম যে এগুলো ম্যানুফ্যাকচারাররা নোটিফাই করে এবং ডিপেন্ডস অন দ্য কি বলবো মানে স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ট্রানজিস্টার। তো HRE HOE এমনিতেই স্মল মানে কমন এমিটারের ক্ষেত্রে HR আর HO এদের ভ্যালু এমনিতেই স্মলই হয়, বইতে একটা চার্টও আছে দেখবি। কিন্তু তার মানে এই নয় যে রিভার্স প্যারামিটার বা এই আউটপুট অ্যাডমিটেন্স সবসময়ই স্মলই হয়, মানে বলতে চাইছি কমন বেসের ক্ষেত্রে বা কমন কালেক্টরের ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে, তো কমন এমিটারের ক্ষেত্রে এটা স্মল। সো HRE HOE আর অলরেডি স্মল এবং আমরা এখানে অ্যাজুম করছি যে ওরা এতটাই ছোটো যে দে ক্যান বি নেগলেক্টেড। তাহলে এই দুটো প্যারামিটার এমনিতেই চলেই গেল, আর কি থাকলো এই দুটো থাকলো HIE আর HF। এদের ব্যাপারে অ্যাজাম্পশনটা কি দে ডু নট চেঞ্জ উইথ ফ্রিকোয়েন্সি, কিন্তু বাস্তবে এটা চেঞ্জ হয়। ঠিক আছে, সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর HIE এবং HFটা ডিপেন্ড করে, এটাও তোরা ভাববি যে ওয়াই HIটা এখন বাদ দে, HFটা আগে ভাব যে ওয়াই HFE মে চেঞ্জ উইথ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে কি হয় সেটা ভাববি। HFEটা
কিসের উপর ডিপেন্ড করে সেইটা হবে। একদম এনপিএন ট্রানজিস্টর দিয়ে ভাবনাটা শুরু করবি। অ্যান্সারটা খুব একটা ইজি নয়, সেই জন্য অ্যান্সার খুঁজে না পেলে বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। এটা ভাববি আর কি, ভাবলে ভালো লাগে। কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে চেঞ্জ করে না ওরা ফ্রিকোয়েন্সির সাথে। সিই emitter bypass capacitor, it has a negligible reactance over the frequency range we are consider। তার মানে বোঝাই যাচ্ছে মানে যেই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করবো সেখানে সিটার নেগলিজিবল রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ সিই নেগলিজিবল রিঅ্যাক্ট্যান্স তখনই হতে পারে যদি ওমেগা সিই বিকামস লার্জ। তার মানে এটা ধরে নেওয়ার মানে হচ্ছে যে এই সিইটা আমি কত নেব, চয়েস অফ বাইপাস ক্যাপাসিটার এমিটার ক্যাপাসিটেন্স আর কি, চয়েস অফ দ্য ক্যাপাসিটেন্স, সেটা ডিপেন্ড করবে কোন ফ্রিকোয়েন্সি নিয়ে আমি কাজ করছি তার উপর। আমাকে যদি বলা হয় যে এটা কিসের জন্য বললাম, অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারে, এই জন্যই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। কোথাও একটা বললাম যে অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারে আরসি নেটওয়ার্ক ইউজ করা হয়। তো audio frequency is 20 Hz to 20 kHz। তার মানে ক্যাপাসিটরটা এমন নিতে হবে যাতে 20 Hz থেকে 20 kHz এই রেঞ্জে 1/ωCE এটা স্মল হয়, সেই অনুযায়ী আমাকে সিইর ভ্যালুটা চুজ করতে হবে। তাহলে এই অ্যাজাম্পশনটা ঠিক অ্যাজাম্পশন না, এটা বেসিক্যালি আমাদের চয়েস আর কি, এমনভাবে চুজ করবো যাতে ওই অ্যাজাম্পশনটা হোল্ড করে। এগুলো সব প্র্যাকটিক্যালেও আছে, মানে প্রপার আরসি কাপলড অ্যাম্প্লিফায়ার ডিজাইন করা। The AC behavior of the circuit is not affected by R1 and R2। R1 R2 এমনিতে তো জাস্ট মানে কার্বন রেজিস্টার। এসি সার্কিটের এসি বিহেভিয়ারটা R1 R2-র উপর ডিপেন্ড করে না। এটার মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সগুলো আর কি পারফেক্ট ওহমিক রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের সঙ্গে মানে একটা কার্বন রেজিস্টার যখন কানেক্ট করি তখন তো ওখানে তো একটা কানেকশন হয়, মানে দুটো অ্যাটলিস্ট দুটো আলাদা মেটেরিয়ালের মধ্যে এখানে দুটো জাংশন ক্রিয়েট হয়। এবার যে কোনো জাংশনে সবসময় একটা ক্যাপাসিটেন্স থাকার চান্সেস থাকে, মানে চান্স থাকে মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্স থাকে। এবার সেটা নেগলিজিবল হতে পারে বা নেগলিজিবল না হতে পারে।
যখনই দুটো জাংশন আমি ক্রিয়েট করছি, কারণ ক্যাপাসিটার ইজ বেসিক্যালি নাথিং বাট মানে দুদিকে দুটো ইলেকট্রোড এবং মাঝখানে হচ্ছে একটা ডাইইলেকট্রিক। সুতরাং যে কোনো জাংশন ক্রিয়েট করার সময় এইরকম একটা জাংশন তৈরি হতেই পারে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে R1 এবং R2 রেজিস্ট্যান্স কানেক্ট করার সময় এসিবি মানে এরকম কোনো ক্যাপাসিটেন্স তৈরি হয়নি, বা তৈরি হয়ে থাকলেও সেটা নেগলিজিবল, ওটা না ধরলেও চলে। তাহলে বুঝতেই পারছি যে থিওরিটিক্যালি আমরা যা ভ্যালু পাবো সেটা এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করবে না, এবং তার কারণ হচ্ছে বিকজ অফ দিস অ্যাজাম্পশনস। কেননা এখানে কোনো অ্যাজাম্পশনই এমন নেই, হ্যাঁ অ্যাকচুয়ালি কোনোটাই, হ্যাঁ কোনো অ্যাজাম্পশনই এখানে এমন নেই যেটা পারফেক্টলি হোল্ড করছে। সুতরাং আমরা একটা আইডিয়াল কেস কনসিডার করছি, এবং ক্যালকুলেশন করে যা পাবো সেটা এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করবে। ওকে, এইবার আমরা ভোল্টেজ গেন বার করবো এইচ প্যারামিটার অ্যানালিসিস করে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে। প্রথম হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে। হোয়াট ইজ মিড ফ্রিকোয়েন্সি? মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেখানে তা কাপলিং ক্যাপাসিট্যান্স can be ignored, অর্থাৎ C has negligible reactance। C কে যদি নেগলেক্ট করা যায়, যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য C কে নেগলেক্ট করা যাবে, সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য আচ্ছা এটাকে নেগলেক্ট করা যাবে এবং আরও একটা জিনিসকে নেগলেক্ট করা যাবে, তবেই সেটা সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাই আমি এখানে দেখব। আরেকটা যে ক্যাপাসিটরকে ইগনোর করব সেটা হচ্ছে দা আউটপুট কালেক্টর ক্যাপাসিটর। এটা কোনটা? এটা হচ্ছে আউটপুট কালেক্টর ক্যাপাসিটর। কালেক্টর বেস জাংশন, রিভার্স বায়াস, তার মানে এখানে ডিপ্লিশন রিজিয়ন থাকবে। ডিপ্লিশন রিজিয়নে কি থাকে? স্পেস চার্জ লেয়ার থাকে, এবং মাঝখানে কোনো মোবাইল চার্জ ক্যারিয়ার থাকে না, অর্থাৎ ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক তো সেটাকেই বলে যেখানে কোনো বেসিক্যালি মানে আগে যেটা বলছি সেটা যেখানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, ইলেকট্রনস আর নট ফ্রি, দে আর বাউন্ডেড, সেটাই হচ্ছে ডাইইলেকট্রিক। সুতরাং টু ইলেকট্রোড সেপারেটেড বাই ডাইইলেকট্রিক, সুতরাং ডিপ্রেশন রিজিয়ন, সমস্ত ডিপ্রেশন রিজিয়নেরই একটা নন জিরো ক্যাপাসিটেন্স থাকে। কিন্তু এখানে আমরা এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কনসিডার করছি যেখানে কালেক্টর জাংশনের যে ক্যাপাসিটেন্স সেটাকে নেগলেক্ট করা যায়, এবং and other stray capacitor in shunt with the output. তার মানে ইগনোরটা অ্যাকচুয়ালি কাকে কাকে করলে? এক নম্বর হচ্ছে ইনপুটের সঙ্গে
ফার্স্ট স্টেজ। আচ্ছা, এই যে এখানে কোথায় গেল আমাদের টু স্টেজটা, হ্যাঁ এই যে টু স্টেজ, আমরা এখন অ্যাকচুয়ালি যেটা করতে চলেছি সেটা হলো এই যে স্টেজ ওয়ান, একটা টু স্টেজ অ্যাম্প্লিফায়ারের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার স্টেজকে আমরা নেব, নিয়ে সেই স্টেজের আমরা ভোল্টেজ গেইন বার করব। এইবার বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে বার করবো। তার মধ্যে প্রথমে এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিচ্ছি যেখানে আউটপুটের সঙ্গে সিরিজে যে কাপলিং ক্যাপাসিটর আছে সেটাকে আমরা নেগলেক্ট করছি, অর্থাৎ এটা নেই। এবং তাহলে আউটপুটের সঙ্গে সিরিজে যে ক্যাপাসিটর আছে তাকে নেগলেক্ট করছি, এবং আউটপুটে প্যারালাল কানেকশনে কিছু এফেক্টিভ ক্যাপাসিটর থাকে। এফেক্টিভ ইন দ্য সেন্স এগুলো বাইরে থেকে কানেক্ট করছি না, ঠিক আছে, নট এক্সটার্নাল ক্যাপাসিটর, এক্সটার্নাল ক্যাপাসিটর নয়, ইন্টারনাল ক্যাপাসিটেন্স। যেমন ফর এক্সাম্পল এই যে কালেক্টর বেস জাংশন, কালেক্টর বেস জাংশনের যেটা এফেক্টিভ ক্যাপাসিটেন্স, ডিপ্রেশন রিজিয়নের যে ক্যাপাসিটেন্স, সেটা কিন্তু আউটপুটের রেসপেক্টে প্যারালালি অ্যাপিয়ার করে, কেননা এই ক্যাপাসিটেন্সের একটা এন্ড এখানে আছে আর অন্য এন্ডটা এটার মাধ্যমে গ্রাউন্ডে আছে, সুতরাং দিস ইজ প্যারালাল। এবার এটা ছাড়াও আরও কিছু রেজিস্ট্যান্স থাকতে পারে, রিঅ্যাক্ট্যান্স থাকতে পারে, কেননা আগেই বলেছি যে এই যে তারগুলো আছে, ওয়্যারগুলো, তো এখানে অনেক তারের সঙ্গে কানেক্টেড আছে। এবার যে কোনো দুটো আলাদা আলাদা তারের জাংশন মানেই সেখানে একটা ক্যাপাসিটিভ এফেক্ট থাকে। তো এবার বক্তব্য হচ্ছে যে আমরা আউটপুটের সঙ্গে সিরিজে যে ক্যাপাসিটেন্স আছে সেটাকেও আমরা নেগলেক্ট করব, আর প্যারালালে যে ক্যাপাসিটেন্স আছে তার মধ্যে একটা তো এটা, তাছাড়া তারের কানেকশনের ফলে আরও কিছু ক্যাপাসিটেন্স থাকতে পারে, সেটাকে আমরা নেগলেক্ট করব। আউটপুটের সঙ্গে সিরিজেও কোনো সি নেই এবং প্যারালালেও কোনো সি নেই, এরকম যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা থাকবে, যেই ফ্রিকোয়েন্সির জন্য এই দুটোকেই নেগলেক্ট করা যায়, সেই রকম ফ্রিকোয়েন্সিকে বলে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জ। মানে কোনোটা এক্সট্রিমে নেই আর কি, একটা মাঝামাঝি যেখানে দুটোকেই আমি ইগনোর করতে পারি। কেননা বুঝতেই পারছি সিরিজ এবং প্যারালাল দুটোকেই ইগনোর করা যায়, মানে হচ্ছে কি 1/jωc, এটা সিরিজে আছে, সিরিজ নেগলিজিবল, তার মানে হচ্ছে ওমেগা নট ভেরি স্মল। কেননা ওমেগা যদি খুব ছোট হতো তাহলে কিন্তু এটাকে নেগলিজিবল করা যেত না। ওমেগা খুব ছোট নয়, তবেই আমি সিরিজে যে ক্যাপাসিটর আছে তাকে আমি নেগলেক্ট করতে পারছি। আচ্ছা, তারপর আমি কি করছি, প্যারালালে যে ক্যাপাসিটর আছে তাকেও আমি নেগলেক্ট করছি। প্যারালাল, তো প্যারালালে যে ক্যাপাসিটর আছে সেইটার রিঅ্যাক্ট্যান্স কি হবে, ইট উইল বি প্রপোর্শনাল টু যে ওমেগা সি ড্যাশ, মানে প্যারালাল কম্বিনেশন, তো তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার সময় তো ব্যাপারটা উল্টে যাবে। সো এরকম, তাহলে এবার সেটাকেও আমি বলছি টেন্স টু 0, তার মানে ওমেগা নট টু লার্জ, মানে ব্যাপারটা বোঝা গেল। এটা টেন্স টু 0 করলে কোথাও একটু মিসগাইডিং ব্যাপার হচ্ছে। নেগলিজিবল অর্থাৎ মাছ স্মলার দেন RL, তার মানে ওমেগা, এটাকেও তাই করে দিই, না RL এর থেকে অনেক ছোট, তাই নেগলিজিবল। তার মানে এখান থেকে বোঝা গেল যে ওমেগা খুব ছোট নয়, আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ওমেগা খুব বড় নয়। তার মানে এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি এখন দেখছি যেখানে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি ছোটও নয়, আবার মেগাহার্টজ সেই রেঞ্জের খুব বড় নয়, একটা মাঝামাঝি একটা রেঞ্জ, অ্যান্ড দ্যাট ইজ মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জ।
এই রেঞ্জটাই মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই রেঞ্জেই আমি অ্যাম্পলিফায়ারগুলোকে বেশি ইউজ করবো। মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ঠিক কতটা বড় সেইটা জানাটাই আসলে খুব ভাইটাল ব্যাপার করেনি অ্যাম্পলিফায়ার অপারেশন। তাহলে এবার সবই তো ইগনোর করে দিয়েছি, কাজেই the H parameter model looks very simple. IB আচ্ছা HIB পয়েন্ট টু বি নোটেড যে HRE-V2 যেটা এখানে একটা থাকে সেটা এখন বাদ, কেননা HRE-কে আমি 0 করেছি। ওকে, কারেন্ট সোর্স HFE IB, তারপর RL, ওকে, HOE সেটাও নেগলিজিবল, HOE ইনভার্স 0, না HOE ইনভার্স 0 না, HOE-টা নেগলিজিবল। HOE টেন্ডস টু 0 অর্থাৎ HOE ইনভার্স টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ আউটপুটে প্যারালালে যে ইম্পিডেন্স ছিল সেটা আর থাকবে না, সুতরাং নেই, কিছু দিইনি আমি এখানে। ওকে, তাহলে এরপরেই আমাকে দিতে হবে কি দিতে হবে, RL দিতে হবে, কেননা এখানে সিঙ্গেল স্টেজ না, সিঙ্গেল স্টেজের মধ্যেই আরেকটা ছিল, সরি হবে না। যদি এইচ প্যারামিটারটা ভালো করে পড়ে থাকিস, এইচ প্যারামিটার অ্যানালিসিস যেটা আগের দিন করিয়েছিলাম, তাহলে বুঝতেই পারবি যে মানে এখানে বেসিক্যালি আগের দিনের মডেল যতটা যেভাবে তোরা করেছিস তাতে আমরা জাস্ট এইটুকুই করেছিলাম, মানে জাস্ট এতটা। এবং তখন আমি বলেছিলাম যে আরএলটাকে যখন আমাকে মানে ক্যালকুলেশন ঢোকাতে হবে তখন জাস্ট যা পেয়েছি তারপরে প্যারালালে আরেকটা RL আমাকে ঢুকিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু HOE-টা নেই, তার মানে সার্কিটটা আগের দিনের মডেল অনুযায়ী ব্যাপারটা এখানে শেষ। এরপরে এখানে নতুন আমার ঢুকবে RL ঢুকবে ইন প্যারালাল, এবং তারপরে এখানে আমার সিঙ্গেল স্টেজটা কমপ্লিট। কিন্তু যেহেতু এটা কাপলড, শুধু এইটুকু নেই, এখানে কাপলড আছে, তার মানে পরের স্টেজের HIE এটাও তার মানে আমার সার্কিটে ঢুকে আছে। তাহলে এইটা হচ্ছে এই গোটা মানে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন কনসিডার করতে হলে আমাকে এখান থেকে এই পর্যন্ত এফেক্ট কনসিডার করতে হবে। দিস ইজ V2 এবং লোড কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, এবং KCL যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করি এই পয়েন্টে, তাহলে এই ডিরেকশনে -IL ফ্লো করছে। এই যেটা পেয়েছি দিস ইজ mid frequency AC equivalent circuit of one stage, একটা স্টেজের of RC coupled CE amplifier। এখানে কাপলিং ক্যাপাসিটরও বাদ আছে এবং শান্ট ক্যাপাসিটরও বাদ আছে। ওয়েল,
এবার এটা ক্যালকুলেশন খুব সিম্পল, সেটা হচ্ছে যে এখানে RL আর HIE প্যারালাল কম্বিনেশনে আছে। সো effectively RL dash is HIE RL by HIE plus RL. Now our output voltage, মানে বেসিক্যালি তো আমি এখানে বার করব হচ্ছে V2 by V1, এটা উদ্দেশ্য। এটা যদি তোরা নিজেরাই পারতিস, যাই হোক। আচ্ছা, এফেক্টিভলি RL সেটা এতে আছে। এবার আমার V2 is IL RL dash এবং IL is minus HFE IB RL dash। IL টা মাইনাস HFE IB বিকজ অফ, মানে এটা পাচ্ছি আমরা এর থেকে KCL থেকে, ঠিক আছে? মানে এই পয়েন্ট থেকে এদিকে HFE IB আর এদিকে IL, সুতরাং ফ্রম KCL HFE IB প্লাস IL এটা 0, মানে কোনোটা নোট থেকে টোটাল যে কারেন্ট বেরোয় সেটা 0, তাহলে IL হচ্ছে মাইনাস HFE IB হয়ে গেল। আর ইনপুট ইজ V1 HIE IB। তাহলে V2 কে V1 দিয়ে ভাগ করে পাই মিড ফ্রিকোয়েন্সি ভোল্টেজকে। minus HFE by 1 plus HIE by RL। এখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে there is 180 degree phase difference। আর obviously since there is no capacitance, সুতরাং AVM এর যে ম্যাগনিটিউড it is independent of frequency। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির কোনো এফেক্টই এখানে নেই, কেননা সমস্ত ক্যাপাসিটেন্স এখানে, মানে রিয়াক্ট্যান্স এখানে নেগলিজিবল। তাই আমি যদি ফ্রিকোয়েন্সি ভার্সাস AVM প্লট করি, তাহলে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে দিস ইজ কনস্ট্যান্ট। এবার পরের দিন দেখব যে লো ফ্রিকোয়েন্সিতেও এটা ফল করে, হাই ফ্রিকোয়েন্সিতেও এটা ফল করে। এবার আমি যখন একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করি, তখন আমি নিশ্চয়ই ডিজাইন যদি আমি করি, তখন আমি নিশ্চয়ই চাইবো না যে ফ্রিকোয়েন্সি গেন, মানে ভোল্টেজ গেনটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করুক, কারণ তাহলে সেটা আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। আর এমনিতেও এটা ম্যাক্সিমাম ভোল্টেজ গেন, ঠিক আছে? ভোল্টেজ গেনের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা কোনো অ্যাম্পলিফায়ারের জন্যই ডিজায়ারেবল নয়, কেননা আমি যখন একটা অ্যাম্পলিফায়ার কিনছি তখন আমি ম্যাক্সিমাম অ্যাম্পলিফিকেশন পাওয়ার জন্যই কিনছি। আমি তার থেকে যদি অ্যাম্পলিফায়ার মানে এটা পড়েই যায়, কমেই যায়, তাহলে সেটা প্রথমত আমার ইউজলেস। আর দ্বিতীয়ত ভোল্টেজ গেন যদি ফ্রিকোয়েন্সির ফাংশন হয়ে যায়, তখন সিগন্যালেও কিছুটা ডিস্টরশন আসতে পারে। কেন বলছি? কেননা পারফেক্ট মনোক্রোমাটিক সিগন্যাল সবসময় পাওয়া যায় না।
মানে আমি যদি বলি আজকে আমার একটা 25 হার্টসের সিগন্যাল আছে, তার মানে কিন্তু এই নয় যে সেটা এক্স্যাক্টলি 25 হার্টস। 25 হার্টসের সঙ্গে মানে 25 নাও হতে পারে, সেটা 24 কিংবা 22 থেকে 30-এর মধ্যে ভ্যারিও করতে পারে। ঠিক আছে, এবার এই ধরনের সিগন্যাল অ্যাম্প্লিফাই করতে গেলে যদি গেনটা কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু আমার 22 থেকে 30 ভ্যারি করলেও আমার কিছু আসে যায় না, আমি ইনপুটের মতোই আউটপুট পাবো। আর ইনপুটেও যদি 22 থেকে 30 থাকে, আউটপুটেও 22 টু 30 একটা মানে ব্রডেনিং থাকবে। এবার ইনপুটে যা থাকবে আউটপুটে সেটারই একটা অ্যাম্প্লিফিকেশন থাকবে। কিন্তু হোয়ারএজ যদি এই রিজিয়নে চলে আসে ব্যাপারটা, তাহলে কিন্তু 22-এর যা অ্যাম্প্লিফিকেশন হবে 30-এর ক্ষেত্রে তার থেকে বেশি অ্যাম্প্লিফিকেশন হবে, দিয়ে পুরো সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে। সেই জন্য আমরা কখনোই চাই না যে ভোল্টেজ গেন শুড ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি। তাই যেই ডিভাইসের, এজন্যই এটাকে বলে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা কি, এই যে ফল করছে, তো দিস ইজ এভিএম। এবার আমরা দেখবো যে এভিএম বাই √2 এটা কোথায় পাচ্ছি। এভিএম বাই √2 ক্যালকুলেট করবো, সোজা একটা দাগ টানবো, এখানে কাট করবে ওমেগা, এটাকে বলে হায়ার কাট অফ, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ওমেগা এইচ মাইনাস ওমেগা এল, এটাকে বলে ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ অফ আ ডিভাইস। এই যে তো ব্যান্ডউইথ শোনা যায়, যেই ডিভাইসের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ যত বেশি সেই ডিভাইস তত বেশি ইউজফুল। আর লাস্ট যেটা বলবো এটা হচ্ছে এই যে এভিএম, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা আরএল এর উপর ডিপেন্ড করে। সো প্লট এইটা, তাহলে আরএল যদি ইনফিনিটি হয় তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস, মানে মাইনাস সাইনটা তো মড নিচ্ছি, এইচএফই অনলি এইচএফই, ঠিক আছে। আর আরএল যদি 0 হয় তাহলে এভিএমটা 0, তার মানে আরএল 0 হলে এটা 0, আর আরএল ইনফিনিটি হলে এটা এইচএফই। সো এইটা ম্যাক্সিমাম ভ্যালু ইজ এইচএফই অ্যান্ড মিনিমাম ভ্যালু ইজ 0। এবার গেনটা কোন পজিশনে থাকবে সেটা আরএল এর উপর ডিপেন্ড করছে। ইনফিনিটি আরএল তো আর নেব না, তার মানে উই শুড ইউজ ভেরি লার্জ রেজিস্ট্যান্স, ভেরি লার্জ লোড রেজিস্ট্যান্স ইফ উই ওয়ান্ট টু হ্যাভ ভেরি হাই মিড ফ্রিকোয়েন্সি। আজকে এতটাই, পরের দিন আমরা ওই ডান দিক আর বাদিকটা করবো, মানে লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন। ঠিক আছে, কিছু কেউ জিজ্ঞেস করবি? এনি কোশ্চেন কারুর? কি একটা মেসেজ করেছিস? ও আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে একটু পড়ে নিস, খুবই সহজ জিনিসটা। আবার আজকে সোমবার, এরপর বুধবার লেজার, তারপরে আবার শুক্রবার এই ক্লাসটা হবে। ওকে, ঠিক আছে, তাহলে বাই। পুষ্প টাটা।